হ্যালো ফ্রেন্ডস, অ্যারো টু সাকসেসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি থেকে প্রিভিয়াস যে কোনো এক্সাম বলতে পারো, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে এক্সাম, ডাব্লিউবিসিএস, মানে পিএসসির যত এক্সাম আছে অ্যান্ড সেন্ট্রালে যত এক্সাম আছে, সেই এক্সামে প্রত্যেকটা শিফটে তেজস্ক্রিয়তা থেকে একটা কোশ্চেন পাবেই। আর মেন্সের ক্ষেত্রেও এখান থেকে কোশ্চেন আসেই। তো এই চ্যাপ্টারটা কোনো মতেই বাদ দেওয়া চলবে না। খুব ভালো করে এই চ্যাপ্টারটা বুঝে নাও আজকে। আর আমি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলোই এখানে করাচ্ছি। তো তেজস্ক্রিয়তা কি? প্রকৃতিতে এমন কিছু কিছু মৌল আছে যেগুলো থেকে একাকাই মানে নিরবিচ্ছিন্নভাবে স্বতঃস্ফূর্তভাবে কি হয়, রে বেরোতে থাকে। কি রে? আলফা বিটা গামা রশ্মি। এই আলফা বিটা গামা রশ্মি এই যে তেজস্ক্রিয় মৌল থেকে এগুলো বেরোচ্ছে, যেগুলো থেকে বেরোয় সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। আর এই যে ঘটনা, এই যে আলফা বিটা রশ্মি কিন্তু একটা তেজস্ক্রিয় রশ্মি। তাহলে যেসব মৌল থেকে এই তেজস্ক্রিয় রশ্মিগুলো বেরোয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। আর যে ঘটনা, এই যে পুরো ঘটনাটাকে কি বলা হচ্ছে? তেজস্ক্রিয়তা। ওকে, সিম্পল। তো আলফা বিটা গামা রশ্মি, আলফা কিরকম করে লেখা হয় নিশ্চয়ই সবার জানা আছে, এটা আলফা বিটা গামা। ওকে, আলফা বিটা গামার মধ্যে গামা কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলফা হিলিয়াম কণা স্রোত এবং বিটা নেগেটিভ কণা, এবং একে ইলেকট্রনের সাথে তুলনা করা হয়। বিটার আর একটা নাম হচ্ছে পজিট্রন, মনে রাখবেন। নেক্সট, তেজস্ক্রিয় মৌলের উদাহরণ ইউরেনিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম ইত্যাদি। ইউরেনিয়ামকে ইউ, এটা 238, জাস্ট সংকেতগুলো মনে রাখলে এনাফ। পোলোনিয়াম, দেন রেডিয়াম। ওকে, এগুলো হলো তেজস্ক্রিয় মৌলের সংকেত। তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার মূলত তিনটে একক, বেকারেল, কুরি, রাদারফোর্ড। কোনো জায়গায় যদি অপশন পাও তাহলে তিনটের মধ্যে যে কোনো একটা করবে। আর যদি বলে এসআই একক মেনশন করে দেয় সেক্ষেত্রে অবশ্যই বেকারেল লিখতে হবে। নেক্সট, যেটা আমাদের আজকের টপিক, তেজস্ক্রিয়তা মানব জীবনের উপর কী করে এফেক্ট ফেলে। তেজস্ক্রিয় মৌল আছে, অনেক তেজস্ক্রিয় মৌল যেগুলো মানুষের খুব জরুরি। সেরকম চিকিৎসা ক্ষেত্রে মানে মেডিকেল পারপাসে কোন কোন তেজস্ক্রিয় মৌল ইউজ করা হয়, যেমন কোবাল-60 ক্যান্সার চিকিৎসার কেমোথেরাপিতে ইউজ করা হয়। সোডিয়াম-24 দেহের রক্ত জমাট বাঁধা মানে রক্ততঞ্চন, রক্ত যদি কোনো জায়গায় জমাট বেঁধে যায়, রক্ত বাহের মধ্যে হতে পারে বা হার্ট ব্লকেজে, অনেক সময় জানি আমরা রক্ত জমাট বাঁধার একটা কারণ হচ্ছে হার্ট ব্লকেজ, মানে এই সব পারপাসে আর কি সোডিয়াম-24 ইউজ করা হয়। নেক্সট, আয়োডিন-131 এটা থাইরয়েড গ্রন্থির জন্য। দেখো, আমি এর আগে ভিটামিনের ভিডিওতে কিন্তু বলেছি থাইরক্সিন ঠিকঠাকভাবে নির্গত হয় থাইরয়েড গ্রন্থি থেকে, সেটার জন্য কে নির্ধারিত করে? আয়োডিন। তাহলে আয়োডিনের যে আইসোটোপ অবশ্যই তার থাইরয়েড গ্রন্থির উপর নিয়ন্ত্রণ রাখবে। তো থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাকে ঠিকঠাক রাখার জন্য এই আইসোটোপটি ইউজ করা হয়। এছাড়া যদি কারোর, আমরা জানি গয়টার, এগুলো আমি অলরেডি বলেছি, গয়টার, ব্রেন টিউমার, তো এইসব যদি রোগ হয়ে থাকে ক্রিটিক্যাল স্টেজে, তখন এই তেজস্ক্রিয় আইসোটোপটি ব্যবহার করা হয়। নেক্সট, আয়রন-59 আয়রন-59 অ্যানিমিয়া রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আয়রন মানে অ্যানিমিয়া, এটা সবসময় মনে রাখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। ফসফরাস-32 এটা লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়া অন্যান্য যে তেজস্ক্রিয় আইসোটোপগুলো রয়েছে, অন্যান্য যেগুলো ইউজ হয় অন্যান্য পারপাসে, সেগুলো কি? লুমিনেসেন্ট পেইন্ট এরকম একটা জিনিস যেখানে এই তেজস্ক্রিয় আইসোটোপ ইউজ করা হয়, যেমন জিঙ্ক সালফেটের সাথে সামান্য রেডিয়াম মিশিয়ে লুমিনেসেন্ট পেস্ট প্রস্তুত করা হয়, যেটা আমরা দেখেছি অনেক সময় ঘড়ির কাঁটা, হয়তো অন্ধকারের ঘরে যদি একটা ঘড়ি থাকে, সেখানে ঘড়ির কাঁটা যে ডায়ালের পোর্শনটা দেখা যায় কিছু কিছু জায়গায় যেখানে নাম্বারিং সিস্টেম যেখানে করা থাকে, সেই নাম্বারগুলো ব্লু কালার হয়ে জ্বলছে। তো এখানেই এই জিঙ্ক সালফেট এবং রেডিয়াম মিশিয়ে ওই নাম্বার ব্লকেজগুলো তৈরি করা হয়েছে। এছাড়া অনেক সময় তোমরা জানো যে দেখেওছো নিশ্চয়ই, স্টেজ পারফরমেন্সের সময় ডান্সাররা অন্ধকারের মধ্যে ডান্স করে যখন, তখন তাদের যে শেপটা বা জামার যে ডিজাইন, তার মধ্যে কিন্তু ওই একটা ব্লু কালারের একটা দেখা যায় অন্ধকারের মধ্যে, সেটা কিন্তু এই লুমিনেসেন্ট পেইন্ট। এবং
তার যে জিনিসগুলো সেগুলো এই জিঙ্ক সালফেট এবং রেডিয়াম মিশিয়ে তৈরি করা হয়েছে। নেক্সট, পৃথিবী এবং অন্যান্য ভূতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয়ের জন্য ইউরেনিয়ামের তেজস্ক্রিয় ইউজ করা হয়। ইউরেনিয়ামের তেজস্ক্রিয় আইসোটোপ ইউজ করা হয়। ইউরেনিয়ামকে লেখা হয় U238। ওকে, এটা মনে রাখবে। তো এটা কি হয়, যে কোনো মিনারেল বা মানে খনিজ দ্রব্য এবং রকের মধ্যে যদি আগে থেকে ধরো এমন রক বা মিনারেল রয়েছে যাদের মধ্যে ইউরেনিয়াম রয়েছে উপস্থিত, তাদের ইউরেনিয়ামের যে ক্ষরণ বা ইউরেনিয়াম কি করে বিকিরিত হচ্ছে তার যে টাইম স্প্যান্ডিংটা দেখে এইসবের বয়স নির্ণয় করা, মানে কতদিন আগে থেকে সেটা এক্সিস্ট করছে আর্থে, এটাকে বলা হয় ইউরেনিয়াম ডেটিং পদ্ধতি। নেক্সট আমাদের আসছে জীবাশ্মের বয়স নির্ণয়ের জন্য। জীবাশ্ম আমরা তো জানি, জীবাশ্ম কি, জীবাশ্ম আর নিশ্চয়ই বলার কিছু নেই এক্সট্রা করে। তো জীবাশ্মর বয়স নির্ণয়ের জন্য তেজস্ক্রিয় আইসোটোপ C14 ইউজ করা হয়, কার্বনের আইসোটোপ। যেহেতু এটা কার্বনের আইসোটোপ ইউজ করা হয় তাই একে কার্বন ডেটিং বলা হয় বা রেডিও কার্বন ডেটিংও বলা হয়ে থাকে। দুটো নামই কিন্তু দেয় অনেক সময়, শুধু দেয় কার্বন ডেটিং, আদারওয়াইজ রেডিও কার্বন ডেটিং, দুটোই এক। ইউরেনিয়াম ইউজ করা হয় যেখানে, সেটা ইউরেনিয়াম ডেটিং, সেটা মনে রাখবে। এছাড়া নিউক্লিয় চুল্লিতে জ্বালানি হিসাবে তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম, নেপচুনিয়াম এগুলো ইউজ করা হয়। এগুলো কি পারমাণবিক শক্তি উৎপাদন করে। ইউরেনিয়াম, নেপচুনিয়াম এগুলো কিন্তু সবই তেজস্ক্রিয় মৌল। তো ইউরেনিয়াম অলরেডি এটা বলেছি, নেপচুনিয়ামের সংকেত হয়ে যাবে NP, প্রথমটা বড় হাতের হয়, দ্বিতীয়টা ছোট হাতের হয়। এগুলো পারমাণবিক শক্তি উৎপাদন করে। এরপর যে দুটো কনসেপ্ট না জানলে তেজস্ক্রিয়তা পড়া কমপ্লিট হয় না, সেটা হচ্ছে একটা নিউক্লিয় সংযোজন এবং একটা নিউক্লিয় বিভাজন। যখন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস ভেঙে যায়, দেখো তেজস্ক্রিয় মৌল আমি প্রথম সংজ্ঞাতেই বলেছি, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। তার মানে তেজস্ক্রিয় ঘটনাটা একটা নিউক্লিয় ঘটনা। এই তেজস্ক্রিয় মৌল থেকে যখন একটা নিউক্লিয়াস যখন ভেঙে একাধিক বিভাজিত হচ্ছে, ভাঙছে মানে বিভাজিত হয়ে যখন একাধিক নিউক্লিয়াসের টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, তখন তাকে বলা হয় নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় ফিশন। এটা মনে রাখবে, কারণ রেলওয়ে এক্সাম বা এখন PSC বিভিন্ন এক্সামেও কিন্তু এই নিউক্লিয় বিভাজনটা দিচ্ছে এটাকে বাংলায় লিখে দিচ্ছে নিউক্লিয় ফিশন। একটা ফিশন আর সংযোজনটাকে বলছে ফিউশন। ওকে, এটা খুব ভালো করে খেয়াল রাখবে। তো এই পদ্ধতিতে পারমাণবিক বোমা তৈরি করা হয়। নেক্সট, উল্টোটা, ভাঙাটা যদি মানে একটা ভেঙে যদি দুটো হয়ে যায়, সংযোজন কি হবে, দুটো তিনটে একসাথে জোড়া লেগে একটা হবে। তো যখন দুটি বা ততোধিক তেজস্ক্রিয় নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসে পরিণত হয়, তাকে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় ফিউশন বলে। খেয়াল রাখবে, সূর্যের মধ্যে যে অফুরন্ত তাপশক্তি যেটা আমাদের পৃথিবীতে আসে, মানে যে হিটটা আমরা পাই, সেই অফুরন্ত তাপশক্তি কোথা থেকে আসে? সেই তাপশক্তির যে মেন সোর্স সেটা হচ্ছে এই নিউক্লিয় সংযোজন। সেখানে কি হয়, সূর্যের মধ্যে কিন্তু সূর্যের মেন যে জিনিসটা রয়েছে তার মধ্যে হাইড্রোজেন আর হিলিয়াম কণা ভর্তি। সেই দুটো হাইড্রোজেন কণা মিলে কি করে, হিলিয়াম কণা তৈরি করে দেয়। কারণ হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 1, হিলিয়ামের 2। তো দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে একটা হিলিয়ামের মতো একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস তৈরি করে দেয়। আর তার সাথে যখন যুক্ত হয় বা ভাঙে, তখন তার সাথে কি হয়, প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপাদিত হয়। ঠিক আছে, মানে এই ভাঙা গড়ার সাথে প্রচুর পরিমাণে ওখানে বিস্ফোরণ হচ্ছে, তো ভাঙছে গড়ছে তার সাথে বিস্ফোরণ হচ্ছে, বিস্ফোরণ হলেই তাপ উৎপাদন হয় আমরা জানি। আর নেক্সট, আগেরটা যেরকম বিভাজনের মাধ্যমে পারমাণবিক বোমা তৈরি করা হয়, সংযোজনের মাধ্যমে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। এই কটা জিনিস কিন্তু তেজস্ক্রিয় চ্যাপ্টার থেকে অবশ্যই পড়ে রাখা উচিত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও, আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।